সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আলোচনার মধ্যস্থতার ঢোল পিটিয়ে স্পষ্টত ইসরায়েলকে রক্ষা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতির চুক্তি হচ্ছে না বলেই মনে হচ্ছে। এই অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শঠতাকে দায়ী করেছে হামাস। আলোচনার ফাঁদ থেকে নিজেদের সরিয়ে নতুন কৌশলে ইসরায়েলি বাহিনীর ওপর প্রচণ্ড আঘাত হেনেছেন গাজার যোদ্ধারা। শুধু দুই স্থানে আরও 9 ইসরায়েলি সেনার লাশ পড়েছে, ধ্বংস হয়েছে বেশ কিছু যুদ্ধযান। হিজবুল্লাহ একদিনেই 135টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর ইসরায়েলে। লণ্ডভণ্ড হয়েছে অন্তত 5টি সামরিক সদর দপ্তর। এর মধ্যে নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ জানিয়েছে ইরান। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ হামলার সংখ্যা বেড়েছে। হামাসের আল কাসাম এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড ছাড়াও অন্য সংগঠনগুলো যৌথ অভিযানের মাধ্যমে শত্রুদের পরাভূত করার কৌশল নিয়েছে। অন্য এলাকাগুলোর পাশাপাশি এই প্রবণতা বিশেষভাবে দেখা গেছে দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিসে এবং গাজা সিটির তাল আল হাওয়া এলাকায়। যুদ্ধের 319তম দিন অর্থাৎ মঙ্গলবার আল কুদস একটি ফুটেজ প্রকাশ করে, যেখানে দেখা গেছে আল কাসামের সঙ্গে যৌথভাবে তারা রাফার আল সাবুরা শরণার্থী শিবিরে আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলি যুদ্ধযানগুলোকে আঘাত করছেন। ফুটেজে দেখা যায় বিধ্বস্ত ভবনগুলোর ভেতর থেকে তারা যুদ্ধযানগুলোকে টার্গেট করছেন এবং এমন একটি সাজোয়া যানকে আঘাত করা হয় যেখান থেকে এর আগে প্রতিরোধ যোদ্ধাদের উপর গুলি ছোড়া হয়। ফুটেজে দেখা যায় কাসাম ও কুদসের বেশ কয়েকজন যোদ্ধা ক্যাম্পে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করছেন। কাসামের যোদ্ধারা ফ্রন্টলাইনগুলো থেকে ফিরে জানিয়েছেন, মঙ্গলবার তারা রাফা শহরের পশ্চিমে আল কুদস ওপেন ইউনিভার্সিটির পাশে আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে সফলভাবে আঘাত করেছেন। তাল আল সুলতানের আল কাদিসিয়া স্কুলের পাশে দুটি ভবনে অবস্থান নেওয়া জায়নবাদী বাহিনীর ওপর টিভিজি শেলের মাধ্যমে আঘাত করেন তারা। সেখানে ওয়েস্টার্ন ক্যাম্পে ইসরায়েলি সেনাদের ওপর অ্যান্টি পার্সোনাল শেলও নিক্ষেপ করা হয়। তাছাড়া কাসামের যোদ্ধারা হ্যান্ড গ্রেনেড এবং মেশিন গান ব্যবহার করে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে জায়নবাদী বিশেষ বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে সফলভাবে লড়াই করেন। এদিন তাল আল সুলতানের কানাডা এলাকায় 3 সেনাকে নির্মূল করার কথা নিশ্চিত করেন কাসামের যোদ্ধারা। একই এলাকায় রেড হাউজিং জংশনের পাশে তারা সাদমি এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে একটি D9 বুলডোজারেও আঘাত হানেন। এদিকে আল কুদস ব্রিগেড জানিয়েছে, খান ইউনিসের ওমর আল আগা স্কুলের আশেপাশে অগ্রসরমান জায়নবাদী সেনা এবং তাদের গাড়িগুলোর উপর মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করেছেন তাদের যোদ্ধারা। তাছাড়া মঙ্গলবার তারা ওমর আল কাসিম ফোর্স এবং আল আকসা মার্টার্স ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে টার্কিশ হাসপাতাল ঘিরে অবস্থিত নেতজারিম অক্ষের সরবরাহ লাইনগুলোতে 107 mm রকেট এবং মর্টার শেল নিক্ষেপ করেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF জানিয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসের কথিত সুড়ঙ্গ থেকে 6 ইসরায়েলির লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 বলেছে, সোমবার উদ্ধার হওয়া এসব ইসরায়েলির মধ্যে 5 জন সম্ভবত মার্চে নিজেদের সেনা অভিযানে নিহত হয়েছিলেন। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, যুদ্ধবিরতিতে পৌঁছানো না গেলে আরও বন্দী প্রাণ হারাতে পারেন। জিম্মিদের পরিবারের একটি সংগঠন বলেছে, 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের অভিযানের সময় এই 6 জনকে জীবিত অবস্থায় বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। তারা বলেছেন, গাজায় আটক বাকি 109 জন বন্দীকে ফিরিয়ে আনা কেবলই আলোচনার মাধ্যমে সম্ভব। টেবিলে থাকা চুক্তিটি চূড়ান্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার ইসরায়েলের প্রধান সামরিক লক্ষ্যবস্তুগুলোতে অবিরত ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। এদিন কাটসাভিয়া ব্যারাকে গোলানের 210তম ডিভিশনের 7ম সাজোয়া ব্রিগেডের সদর দপ্তরে আঘাত হানে তাদের ড্রোন। নাফা ব্যারাকে একই ডিভিশনের কমান্ড সেন্টার এবং ইয়ারদেন ব্যারাকে আর্টিলারি রেজিমেন্ট ও আর্মার্ড ব্রিগেডের হেডকোয়ার্টারে আঘাত করা হয়। গাতুনে 146তম ডিভিশনের সদর দপ্তরেও আঘাত হানে কয়েক ঝাঁক রকেট। এছাড়া মেতাথ ও সমেরা ব্যারাক এবং আশেপাশের ইসরায়েলি অ্যাসেম্বলি পয়েন্টগুলোতে গ্রাড রকেটের বেশ কিছু ব্যারেজ নিক্ষেপ করেন তারা। সংগঠনের তরফে জানানো হয়, মঙ্গলবার তাদের যোদ্ধারা ইসরায়েলের রামিয়া সাইটে আর্টিলারি শেল এবং মার্চ সাইটে রকেটের মাধ্যমে সরাসরি আঘাত হানেন। জাল আল আলম সাইটের নজরদারি সরঞ্জামও হিজবুল্লাহর হামলার শিকার হয়। সব মিলিয়ে মঙ্গলবার হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে 135টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছে আল জাজিরা।
লেবানন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরের বসতিগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানায় ইসরায়েলি চ্যানেল মাকান। কিরিয়াত শমনার অধিবাসীদের নিরাপদ জোনগুলোতে আশ্রয় নিতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবার ইরান ইসরায়েলে যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার দিনক্ষণ সম্পর্কে তেল আবিবকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হবে। তিনি বলেন, ইরানের এবারের প্রতিক্রিয়া ইসরায়েলের বিরুদ্ধে এর আগে চালানো অভিযানগুলোর মতোই হতে হবে, এমন কোনো কথা নেই। জেনারেল নাইনি বলেন, হানিয়াকে হত্যার পেছনে ইসরায়েল কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছিল, যার একটিও অর্জিত হয়নি। ইহুদিবাদী শত্রুরা মনে করেছিল তারা গাজা উপত্যকার যুদ্ধে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে হানিয়াকে হত্যা করে তা পুষিয়ে নেবে, কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে গাজায় হামাসের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। আইআরজিসির মুখপাত্র বলেন, ইরানের সেনা কর্মকর্তারা অ্যাকশনে যাওয়ার আগে সতর্কতার সঙ্গে সবগুলো দিক পর্যালোচনা করে দেখছেন। তারা শত্রুর হিসাব নিকাশ ব্যর্থ করে দিতে সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সিদ্ধান্ত নিচ্ছেন। জেনারেল নাইনি বলেন, সময় এখন ইরানের অনুকূলে এবং প্রতিশোধমূলক হামলাটির জন্য ইসরায়েলকে দীর্ঘদিনও অপেক্ষা করতে হতে পারে। ততদিন ইহুদিবাদীদেরকে অবশ্যই ভারসাম্যহীন অবস্থায় থাকতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা আরও বেড়ে যাবে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, গ্যালান্ট প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে চুক্তির একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন। গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইয়োভ গ্যালান্টের এই বক্তব্য এমন সময় এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য বুধবার কায়রোতে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা থেকে হামাস দূরে সরে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন তাকে জোচ্চুরি বলে প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলছে, এই বক্তব্যের মাধ্যমে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন মঙ্গলবার দিনের শুরুতে দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ প্রস্তাব মেনে নিলেও হামাস যুদ্ধবিরতি মেনে নেওয়ার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পর বাইডেন এই ঘোষণা দেন। বাইডেনের বক্তব্য সম্পর্কে হামাস এক বিবৃতিতে আরও বলেছে, মার্কিন প্রেসিডেন্টের ওই প্রতারণাপূর্ণ দাবি সংগঠনটির প্রকৃত অবস্থান তুলে ধরছে না। হামাস বরং বহু আগে থেকে গাজায় একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। হামাস স্পষ্টভাবে বলেছে, বাইডেন জুন মাসে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির যে প্রস্তাব তুলে ধরেছিলেন হামাস তাতে পুরোপুরি সায় দিয়েছিল, কিন্তু সর্বশেষ যে প্রস্তাব তুলে ধরা হয়েছে তাতে আগের সেই প্রস্তাবে বহু পরিবর্তন আনা হয়েছে, যা হামাসের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়, প্রস্তাবে আনা পরিবর্তন প্রমাণ করে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং মধ্যস্থতা করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই। যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত রেখেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য ত্যাগ করেছেন। মঙ্গলবার দোহা থেকে ওয়াশিংটনে ফিরে আসার মাধ্যমে তার এবারের সফর শেষ হয়। দেশে রওনা করার আগে তিনি দোহায় সাংবাদিকদের বলেছেন, চুক্তিটি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে উল্লেখ করে হামাসকেও তা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। গাজা যুদ্ধের পর রোববার ইসরায়েলে নবমবারের মতো সফর করেন ব্লিংকেন। এরপর তিনি মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। এদিকে এক সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে এএফপি বলেছে, নেতানিয়াহুর কিছু মন্তব্য চলমান মধ্যস্থতাকে কঠিন করে তুলেছে। ওই কর্মকর্তা বলেন, গাজা মিশর সীমান্ত বরাবর কল্পিত ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে নেতানিয়াহুর কট্টর অবস্থান চুক্তি চূড়ান্ত করার আলোচনাকে ব্যাহত করছে। এর আগের খবরে বলা হয়, নেজারিম মুখে সেনা অবস্থান অক্ষুণ্ণ রেখে গাজাবাসীর চলাচলও নিয়ন্ত্রণ করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাছাড়া নতুন মার্কিন প্রস্তাবে স্থায়ী যুদ্ধ বন্ধের কথাও নেই। ফলে এই প্রস্তাবকে ইসরায়েলকে রক্ষায় মার্কিন প্রচেষ্টার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে হামাস। গাজা উপত্যকার আরেকটি স্কুলে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, স্কুলগুলোতে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষের ওপর চালানো গণহত্যা প্রমাণ করে গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিত অপরাধযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েল মঙ্গলবার গাজার মুস্তফা হাফেজ স্কুলে বিমান হামলা চালিয়ে সেখানে আশ্রয় নেওয়া
12 জন অসহায় ফিলিস্তিনিকে হত্যা করে। এ সম্পর্কে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ফ্যাসিবাদী দখলদার সেনারা মার্কিন পৃষ্ঠপোষকতায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অপরাধযজ্ঞের পূর্ণ দায়-দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের উপর বর্তায়। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে রক্তাক্ত এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব ছিল না। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার মুস্তফা হাফেজ স্কুলে হামলা চালানোর পাশাপাশি গাজার দেইর আল বালা এলাকার একটি বাজার এবং খান ইউনিসের একটি মোবাইল ফোন চার্জিং পয়েন্টে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। ওই দুই হামলায় যথাক্রমে 9 জন এবং 4 জন সহ এদিন পুরো উপত্যকায় মোট 52 ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 40,173 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।